গত 50 বছরে কেউ কল্পনা করছে যে ইসরায়েলের তেল আভিভে সেইখানে অ্যাটাক হবে? কেন আমেরিকা ইসরায়েলকে রক্ষার জন্য তার ট্রুপস এখনো পাঠাচ্ছে না? ইসরায়েল থেকে কিভাবে G7 নেশনগুলো আসলে হাত সরায় নিছে, একইভাবে আমরা ইউক্রেনের মতো একটা পরিণতি আমরা দেখতেছি কিন্তু আস্তে আস্তে ইসরায়েলের হচ্ছে। ইসরায়েল আমেরিকা এবং নেটোর জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। আমেরিকার মিলিটারির সামনে দাঁড়ানোর ক্ষমতা ইরানেরও নাই। গ্লোবাল স্টেটরা কেন এই জিনিসটাকে মনে করতেছে ইরানের সাথে এখন ইসরায়েলের যে টেনশন, সেই টেনশনটা একটা কন্ট্রোলড কনফ্লিক্ট, কন্ট্রোল বাই দ্য ডিপ স্টেটস। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। গত 50 বছরে কেউ কল্পনা করছে যে ইসরায়েলের তেল আভিভে মোসাদের হেডকোয়ার্টার সহ ইসরায়েলের বিভিন্ন সামরিক গুরুত্বপূর্ণ সংস্থা, যেমন মেইনম্যান ইনস্টিটিউট, যেটা ইসরায়েলের ইন্টেলিজেন্সের একটা খুব হার্ট, সেইখানে অ্যাটাক হবে? প্রায় 10 দিন ধরে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চলবে, আর আমেরিকা চুপ থাকবে, নেটো চুপ থাকবে? চুপ কেন আছে তারা? ইরান ইসরায়েলের সংঘর্ষ নিয়ে আমার ধারণাটা একটু আনপপুলার, এই জন্য আমি আমার এক্স্যাক্ট কনক্লুশনটা আমি পরে বলি। আমি আগে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কেন আমেরিকা প্রায় 10 দিন হয়ে গেল প্রতিদিন ইসরায়েলের তেল আভিভে অ্যাটাক হচ্ছে, ইরানিয়ান অ্যাটাক হচ্ছে, কেন আমেরিকা এখনো সাপোর্ট করে নাই? সামনে কি করবে সেই প্রশ্ন আমি পরে করতেছি। 10 দিন আপনাকে চিন্তা করতে হবে, 10 দিন ধরে তেল আভিভে রাজধানীতে ইসরায়েলের আক্রমণ হচ্ছে, আমেরিকা এখনো কিছুই করতেছে না ইন্টেলিজেন্স সাপোর্ট ছাড়া। প্র্যাকটিক্যালি কোনো আমেরিকান ট্রুপস আসে নাই, কোনো নেটো ট্রুপস আসে নাই। আমি এটা জাস্ট কম্পেয়ার করার জন্য বলি, যখন ইরাকের সাথে যখন যুদ্ধটা একদম শুরুর দিকে, তখন ইরাকের যখন যদি সামান্য কোনো মিসাইলও তেল আভিভের কাছাকাছি অ্যাটাক করে, যখন সাথে সাথে আমেরিকার বিমান বাহিনী আমেরিকার কন্টিনিউয়াসলি ইরাককে বম্বিং শুরু করে এবং প্রতিদিন হাজার হাজার ইরাকি মারা যায়। আমরা যদি ইভেন লেবাননের সাথে কনফ্লিক্টের ক্ষেত্রে দেখি, আমরা আশেপাশের যতগুলা কনফ্লিক্ট আমরা গত 40 বছরে দেখছি, আমরা দেখছি যখনই তেল আভিভে কোনো অ্যাটাক হয় বা তেল আভিভের কাছাকাছি কোনো অ্যাটাক হয়, একবার অ্যাটাক হয়, সাথে সাথে আমেরিকা প্রচন্ড অ্যাগ্রেসিভলি রেসপন্ড করে ইসরায়েলকে ডিফেন্ড করার জন্য। এইবার 10 দিন হয়ে গেছে, এখনো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমি ইরানের সাথে যুদ্ধ করতেও পারি, যুদ্ধ নাও করতে পারি ইত্যাদি, এবং সে কন্টিনিউয়াসলি ডিলের কথা বলতেছে। কেন আমেরিকা ইসরায়েলকে রক্ষার জন্য তার ট্রুপস এখনো পাঠাচ্ছে না? আপনার কি মনে হয়? এবং এখান থেকে আমার যে কনক্লুশনটা, সেই কনক্লুশনটা যাওয়ার আগে আমি আরো কতগুলো পয়েন্ট আমি আরো বিল্ড করি। ইরান এখন পর্যন্ত, ইরানে যে অ্যাটাকগুলো হয়েছে আপনি যদি খুব খেয়াল করেন, এর বেশিরভাগই টার্গেট কিলিং। যুদ্ধতে সাধারণত টার্গেট কিলিং এর থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে কি যে আপনি একটা এন্টায়ার সামরিক ঘাঁটি আপনি উড়াই দেওয়ার চেষ্টা করতেছেন। কেন এত বেশি টার্গেট কিলিং হইতেছে? আমি যদি একদম শুরুর থেকে দেখি, যে মানে একদম খুবই টার্গেটেড কতগুলো জায়গায় ইরানে অ্যাটাক করা হচ্ছে, একদম টার্গেটেড। এবং এই যে টার্গেটগুলা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিকেট করে যে ইরানের যে বর্তমান গভর্নমেন্ট, আয়াতুল্লাহ খোমেনির যে বর্তমান গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে বেসিক্যালি উৎখাত করার চেষ্টা করা হচ্ছে, গভর্নমেন্ট চেঞ্জ করার, রেজিম চেঞ্জের একটা আন্ডারস্ট্যান্ডিং। ইটস নট আ ফুল ফ্লেজ ওয়ার ইন দ্য সেন্স, ফুল ফ্লেজ ওয়ার বলতে বোঝাচ্ছে যে এটা একটা কন্টিনিউয়াসলি তারা যুদ্ধ করতেই থাকবে। অ্যাটলিস্ট ইসরায়েলের অ্যাটাকের প্রথম দিকের দেখলে যেটা মনে হয় সেটা হচ্ছে তারা পার্টিকুলারলি একটা রেজিম চেঞ্জ করতে চাচ্ছে। কারণ আমি যদি ইরাকের সাথে যুদ্ধ, ভিয়েতনামের সাথে যুদ্ধ, আফগানিস্তানের সাথে যুদ্ধের দিকে তাকাই, সেখানে টার্গেট কিলিং এর থেকে শুরুর দিকে অনেক বেশি যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে ম্যাস বম্বিং। আপনি যদি গাজার ক্ষেত্রে দেখেন অথবা প্যালেস্টাইনের ক্ষেত্রে কনফ্লিক্ট দেখেন, আপনি দেখবেন যে কন্টিনিউয়াস বম্বিং এবং কন্টিনিউয়াস বম্বিং করার মতো ক্ষমতা ইসরায়েল এবং আমেরিকার আছে, পার্টিকুলারলি আমেরিকার ডেফিনেটলি আছে। সেটাও কিন্তু এখানে হচ্ছে না। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যেটা বলি সেটা হচ্ছে, আমরা যদি ইরাকের যুদ্ধের ক্ষেত্রে দেখি, আমরা যেটা দেখব সেটা হইল ইরাকের যুদ্ধের ইতিহাসের দিকে যদি দেখি, ইভেন ভিয়েতনামের যুদ্ধের ইতিহাসের যদি দেখি, আফগানিস্তানের যুদ্ধের ইতিহাসের যদি দেখি, যখন অ্যাটাক খুব ইন্টেন্সিভ হয় তখন সাথে সাথে গ্লোবাল যে শেয়ার মার্কেট, মানে শেয়ার মার্কেটের প্রাইস, সেটার অনেক উত্থান পতন হয় স্বাভাবিকভাবে। কিন্তু এইবার আমরা আমেরিকার স্টক মার্কেটে বা গ্লোবাল স্টক মার্কেটগুলোতে, গ্লোবাল, আমি সেটা হংকং বেস বলি, আমি ইউএস বেস বলি, কোনোটার মধ্যেই হ্যাঁ কিছুটা এদিক সেদিক হয়েছে, বাট কোনো মেজর স্টকের কিন্তু আপ এন্ড ডাউন হয় নাই খুব বিশাল কোনো। কারণ ইরান এমন একটা দেশ, যেই দেশটার এত পরিমাণে ন্যাচারাল রিসোর্স আছে, যদি এখানে বিরাট পরিমাণে একটা গন্ডগোলের সম্ভাবনা মানুষ দেখে, তাহলে এটার গ্লোবাল ইকোনমিতে যে কনসিকুয়েন্স, সেই কনসিকুয়েন্স বিশাল হওয়ার কথা, অনেক বড়
বড় হওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু গ্লোবাল ইকোনমিতে সেই স্টক মার্কেট একটা ভালো ইন্ডিকেটর, সেই এরকম কোনো মেজর ইন্ডিকেশন আমরা দেখতেছি না। একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, আজকে থেকে 3 মাস আগেও যখন নিউক্লিয়ার নিয়ে নেগোসিয়েশন ডিলস শুরু হয়, তখন ইরান একটা স্ট্যাটিস্টিক্স নাম্বার দিছিল যে ইরান যদি শুধুমাত্র তাদের যে হরমুজ, তাদের যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা চোক পয়েন্ট, যেটা দিয়ে গ্লোবাল একটা বিশাল ন্যাচারাল রিসোর্সের ট্রেডিং হয়, সেটাকে যদি তারা শুধুমাত্র বন্ধ করে দেয়, তাহলে আমাদের যে তেলের ব্যারেলের প্রাইস সেটা $100-105 পার হয়ে যাবে। এবং সেটা যদি পার হয়ে যায়, সেটা আমেরিকান ইকোনমি, চাইনিজ ইকোনমি, গ্লোবাল ইকোনমিতে সেটা একটা বড় রকম একটা শেক আপ হবে। না ইরান ওই হরমুজ পয়েন্টকে তারা বন্ধ করছে, না আসলে সেটার বন্ধ করবে, এই কনসার্নে স্টক মার্কেটে আমরা বিরাট পরিমাণে আমরা একটা উঠানাম আমরা দেখতেছি। এগুলো আসলে কি ইন্ডিকেট করে? এগুলো যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে কি দুইটা জিনিস। এক নাম্বার যেটা, সেটা হলো যে ইসরায়েলের যে কারেন্ট রেজিম, সেই কারেন্ট রেজিমের যে পতন, সেই পতন গ্লোবালি যে মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা আছি, মাল্টিপোলার ওয়ার্ল্ড বলতে আমরা বলতেছি আমেরিকা একটা ক্ষমতার একটা বড় জায়গা, বাট এট দ্য সেম টাইম ব্রিক্স একটা ক্ষমতার একটা বড় জায়গা, আবার টার্কি, সৌদি আরব, এদের সাথে ব্রিক্স নেশনগুলোর যে কোয়ালিশন, সেই কোয়ালিশন একটা অনেক বড় একটা শক্তির জায়গা। এই শক্তিগুলা সবাই আস্তে আস্তে একদিকে যেমন ইরানের যে কারেন্ট গভর্নমেন্টকে তারা চেঞ্জ হবে, এটার ব্যাপারে তাদের কোনো প্রবলেম নাই, এই রেজিম চেঞ্জে তাদের কোনো আপত্তি নাই। আবার এট দ্য সেম টাইম ইসরায়েলের যে কারেন্ট গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের যে পরিবর্তন হবে, সেই পরিবর্তন নিয়েও তাদের একটা সম্মতি আছে, একটা গ্লোবাল সম্মতি আছে। যেই জন্য এই যে যুদ্ধটা একদিকে ডেফিনেটলি একটা যুদ্ধ, আরেকদিকে এই যুদ্ধে মেজর যারা পাওয়ার হাউস, তারা কেউই আসলে এখানে এখনো বড় বড় কথা বলতেছে। ট্রাম্প অনেক টুইট করতেছে, ট্রাম্প তো টুইট করবেই, কিন্তু এক্সে অনেক কথা বলতেছে, বাট প্র্যাকটিক্যালি এরা কেউই আসলে যুদ্ধে জড়াইতে চাচ্ছে না। কারণ তাদের একটা মৌন সম্মতি মনে হচ্ছে আছে যে ইরানের রেজিম চেঞ্জ হোক, দ্যাটস ফাইন, কারণ ইরানের রেজিমের একটা বড় ইতিহাস আছে, খারাপ ইতিহাস আছে, কনসিডারিং ইরানের রেজিম সিরিয়াতে কি করছে, ইরানের রেজিম হিজবুল্লাহ তৈরি করছে, ইরানের রেজিম অনেকগুলো প্রক্সি ওয়ার তৈরি করছে, ইরানের রেজিম অনেক কিছু করছে, যেই জন্য ইরানের রেজিমের ব্যাপারে সমর্থন আসলে অনেক মুসলিম কান্ট্রিরও নাই, অন্তত গত 15 বছরে তাদের ইতিহাসের কারণে নাই। আমি শিয়া সুন্নির ডিবেটের কথা বলতেছি না, এখানে তাদের কাজের কথা বলছি, তারা ইরাক ওয়ারের সময় যেটা করছে, তারা সিরিয়াতে যেটা করছে, এন্ড সো অন। এট দ্য সেম টাইম যেটা সবচেয়ে স্ট্রাইকিং এখানে, সেটা হইল ইসরায়েল থেকে কিভাবে G7 নেশনগুলো আসলে হাত সরায় নিছে। ঠিক যেমন ইউক্রেন থেকে আস্তে আস্তে একটা সময় G7 নেশন হাত সরায় নিছে এবং ইউক্রেনের মানুষকে মারা যেতে দিছে, এবং ইউক্রেনে অনেক হতাহত হয়েছে। তারপরে এক সময় ট্রাম্পই বাধ্য করতেছে জেলেনস্কি তুমি সরে আসো, এবং সেইভাবে আস্তে আস্তে আমরা ইউক্রেনের পতন দেখতেছি। একইভাবে আমরা ইউক্রেনের মতো একটা পরিণতি আমরা দেখতেছি কিন্তু আস্তে আস্তে ইসরায়েলের হচ্ছে। ইন দ্য সেন্স, যদি এই যুদ্ধটা আরো কন্টিনিউ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে, ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হবে। গিভেন ইসরায়েল একটা ছোট্ট একটা দেশ, তার পপুলেশন ইরানের 10/1 থেকেও কম, সাইজে ইরানের 10/1 থেকেও কম, সেখানে যদি আমেরিকা এবং নেটো সরাসরি সাপোর্ট না করে, দেন ইসরায়েলের এই কারেন্ট রেজিম চেঞ্জ হইতে বাধ্য। ইসরায়েলের এই কারেন্ট রেজিম থাকবে না, ডেফিনেটলি জিউরা থাকবে। জিউরা তো গত 1000 বছর ধরেই মিডল ইস্টে ছিল, আরবদের সাথেই ছিল। কিন্তু আমাদের এই ইন্ডিকেশনটা আমাদেরকে বুঝার জন্য আমাদেরকে আরো কতগুলো জিনিস বুঝতে হবে, যে কেন আসলে আমেরিকা এই মুহূর্তে ইসরায়েলকে সরাসরি ট্রুপ সাপোর্ট দিচ্ছে না, সরাসরি সামরিক সাপোর্ট দিচ্ছে না, ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছে, বাট এর বাইরে সরাসরি আমেরিকার এয়ার অথবা আমেরিকার নেভি, সরাসরি আমরা এরকম কোনো সাপোর্ট, আমরা খুব স্ট্রং কোনো সাপোর্ট আমরা দেখতেছি না, যেটা আমরা ইরাকের সময় দেখছি, যেটা আমরা অন্যান্য অনেক মিডল ইস্টের কনফ্লিক্ট আমরা দেখছি, যে আমেরিকা ইমিডিয়েটলি ফুল সাপোর্ট দেয়, এবং এটার ব্যাপারে তাদের অন্য কোনো পয়েন্ট নাই, এখানে অন্য কোনো ডিসকাশন বা ডিবেট নাই। এখন কেউ বলতে পারেন যে না, আসলে আমেরিকা সাপোর্ট করতেছে না এখনো, কারণটা হইল যে আমেরিকা চিন্তা করতেছে ইরানের সাথে তাদের কনফ্লিক্টে গেলে তারা পারবে না। না, এটা ভুয়া কথা। ইরানের কিছুই নাই আমেরিকার সামনে। আমি বলতেছি, আমি কোনো অদৃশ্যের নলেজে বলতেছি না, আমি বলতেছি আপনি যদি সিম্পলি মিলিটারি টু মিলিটারি স্ট্রেংথ বলেন, আমেরিকার মিলিটারির সামনে দাঁড়ানোর ক্ষমতা ইরানের মিলিটারি নাই, এটা ইরানও জানে। আমেরিকার মিলিটারির সামনে দাঁড়ানোর ক্ষমতা ইরানেরও নাই, একদমই নাই। সো ইরান যে বলতেছে তাদের আমেরিকার অপূরণীয় ক্ষতি হবে, ইরানের অপূরণীয় ক্ষতি আমেরিকাকে অপূরণীয় ক্ষতি করার ক্ষমতা ইরানের এককভাবে নাই। এবং আমেরিকা যদি ইরানকে অ্যাটাক করে, সম্ভাবনা খুবই কম যে টার্কি অথবা পাকিস্তান অথবা সৌদি আরব আসলে ইরানকে হয়তো ইন্টেলিজেন্স সাপোর্ট দেবে, এর বেশি কোনো সাপোর্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি যদি টার্কির কথা বলি, টার্কি কখনোই আমেরিকার এগেনস্টে যাবে না। আমি যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের আর্মি এবং আর্মির যত সরঞ্জাম আছে তার বেশি
বেশিরভাগই আমেরিকান, জীবনে কোনোদিন তারা আমেরিকার এগেন্স্ট যাবে না, তারা যত বড়ই কথা বলুক না কেন। প্র্যাকটিক্যালি এই মুহূর্তে টার্কি, পাকিস্তান অথবা সৌদি আরব ততক্ষণ পর্যন্তই ইসরায়েলের এগেন্স্টে দাঁড়াবে যতক্ষণ পর্যন্ত তারা জানে যে আমেরিকা এই যুদ্ধে সরাসরি জড়াইতেছে না। আমেরিকা যখনই সরাসরি জড়াবে, সম্ভাবনা খুবই বেশি এই কান্ট্রিগুলা আর কেউ ইরানকে সরাসরি সমর্থন দিবে না। আমেরিকার সাথে প্রত্যক্ষভাবে যুদ্ধে যাওয়ার কোনো চিন্তা বা ক্ষমতা এই টার্কি অথবা সৌদি আরবের অথবা পাকিস্তানের অথবা কাতারের এখনো হয় নাই। শুধুমাত্র একটা দুইটা দেশ যারা হয়তো বা আমেরিকা সরাসরি ইরানকে অ্যাটাক করলেও ইরানকে কন্টিনিউয়াসলি খুব শক্তভাবে সাপোর্ট দিয়ে যাবে, সেটা হচ্ছে চায়না এবং রাশিয়া। তাদের ওই সক্ষমতা আছে, তাদের ওই লেভেল অফ মানে মিলিটারি আছে। বাট তারপরেও যদি আমেরিকা কন্টিনিউয়াসলি ইরানকে অ্যাটাক করে, ইরান টিকবে না। ইরান অন্তত 20 বছর পিছিয়ে যাবে, ইমিডিয়েটলি ইরানের রেজিম চেঞ্জ হবে, ইমিডিয়েটলি ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস বন্ধ যাবে, এবং ইরানের অবস্থা যদি আমেরিকা সরাসরি অ্যাটাক করে কন্টিনিউয়াসলি, তাহলে ইরানের অবস্থা ইরাক হইতে পারে। বাট ইসরায়েলের পক্ষে এককভাবে কোনোভাবেই ইরানকে নামায় ইরান বানানো সম্ভব না। ইভেন যদি ইরানের সাথে ইসরায়েলের ফাইট হইতো আজকে থেকে 20 বছর আগে, এবং সেখানে যদি আমেরিকা কোনো সাপোর্ট না দিত, সম্ভাবনা বেশি ইসরায়েল তখনও টিকতো না। ইসরায়েলের এককভাবে তেমন কোনো ক্ষমতাই নাই, এক্সেপ্ট তার ইন্টেলিজেন্সের কিছু ক্ষমতা, তার টেক কিছু ক্ষমতা, বাট সেটা একটা ফুল ফ্লেজ ওয়ারে ইসরায়েল কখনো টিকবে না। এখন প্রশ্ন হইল, তাহলে আমেরিকা কেন সাপোর্টটা এখন পর্যন্ত দিল না? সামনে কি হবে আমি জানি না, এখন পর্যন্ত কেন দিল না? এখানে আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটা শিক্ষা আছে। 3টা মেইন পয়েন্ট আমি এখানে বলবো। 1 নাম্বার যেটা পয়েন্ট, সেটা হইল ইসরায়েল আমেরিকা এবং নেটোর জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। কি বার্ডেন? 2 দিক থেকে বার্ডেন। একটা হইলো একটা ইকোনমিক বার্ডেন, আরেকটা হইলো একটা ন্যারেটিভ বার্ডেন, এবং ন্যারেটিভ বার্ডেনটা বড়। আমরা যদি আজকে আমেরিকার দিকে তাকাই, আমরা দেখব আমেরিকার গভর্নমেন্টের সাথে হার্ভার্ডের এত বড় একটা কনফ্লিক্ট চলতেছে, যেখানে একজন মামলা হামলা করার মতো অবস্থা হার্ভার্ডের সাথে আমেরিকার। হার্ভার্ড হচ্ছে কি আমেরিকার মুকুট, মানে জ্ঞানের মুকুট। সেই আমেরিকান গভর্নমেন্টের সাথে হার্ভার্ডের সম্পর্ক খারাপ। বেশিরভাগ আইভি লিগ ইউনিভার্সিটির সাথে আমেরিকার গভর্নমেন্টের সম্পর্ক খারাপ 2টা ইস্যুতে। একটা হচ্ছে প্যালেস্টাইন ইস্যুতে, এবং প্যালেস্টাইন থেকে আইস ইস্যুতে। ওদের যে নিজেদের মধ্যে যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে, এবং যেটার জন্য তারা তাদের মতো করে তারা অনেক মানুষকে তারা অ্যারেস্ট করছে, বাট সেটারও কিন্তু মূল জায়গাটা আছে প্যালেস্টাইন এবং গাজা ইস্যু। যে প্যালেস্টাইন এবং গাজাতে যে অমানবিক আচরণ ইসরায়েল করছে, সেটার যে সমর্থন আমেরিকা করছে, সেইখান থেকেই কিন্তু শুরু হয়েছে এই ডোমেস্টিক কনফ্লিক্ট গুলা। অর্থাৎ প্যালেস্টাইনের ওই যে শিশুগুলা, ওই যে মাগুলা যারা শহীদ হয়েছে, তাদের মৃত্যুর যে মর্যাদা আল্লাহ বাড়ায় দিচ্ছেন, সেইটা গত আমেরিকান ইলেকশনে যেমন একটা সিগনিফিকেন্ট ভূমিকা রাখছে। সেইটার কারণে আমেরিকাতে একটা কমপ্লিট ডিভাইড তৈরি হয়েছে জনমতে। সেখান থেকে আইসের উত্থান আসছে, সেই পাবলিক আপরোড থামানোর জন্য, সেখানেও একটা ব্যর্থতা তৈরি হয়েছে। অর্থাৎ এবং ইসরায়েল কমপ্লিটলি লোনলি হয়ে গেছে। আজকে ইসরায়েলি এই পরিমাণ অ্যাটাক হচ্ছে, তারপরেও নেটো অথবা ইউএসএ সরাসরি ট্রুপ সাপোর্ট দিচ্ছে না। ওয়াই? বিকজ ইসরায়েল হ্যাজ বিকাম লোনলি। ইসরায়েলকে কেউ সাপোর্ট করতে চায় না, ইসরায়েলকে কেউ পছন্দ করে না। ট্রাম্প সরাসরি বলছে যে আমি নেতানিয়াহুকে বলছিলাম যে তুমি ইরানকে অ্যাটাক করো না। খেয়াল করেন, এটা কিন্তু আগে কখনো হয় নাই। আগে ইসরায়েল যাই করতো, নেটো অথবা আমেরিকা সরাসরি সাপোর্ট দিত। এখন 10 দিন ধরে ইসরায়েলে বম্বিং হওয়ার পরেও ট্রাম্প বলতেছে আমি ওদের বলছিলাম ওরা যেন না করে। আগে কিন্তু জিনিসটা এভাবে কাজ করতো না। আগে ইসরায়েল যদি যাই করতো, ইসরায়েল যত খারাপ কাজই করতো, আমেরিকার কাজ ছিল সেটা ডিফেন্ড করা, নেটোর কাজ ছিল সেটাকে ডিফেন্ড করা। এখন কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। অর্থাৎ গাজা হ্যাজ বিকাম আ গ্লোবাল ইস্যু, যেখানে ওই যে অ্যাপারেন্টলি দুর্বল শিশুগুলা, যাদের কোনো ক্ষমতা নাই, দুর্বল ভদ্রমহিলা এবং ভদ্রলোকরা যারা শহীদ হয়েছে, যাদের অ্যাপারেন্টলি কোনো ক্ষমতা নাই, অস্ত্র নাই, তারা আজকে পুরা বিশ্ব ম্যাপে তারা হয়ে গেছে এমন একটা ফ্যাক্টর যেটার জন্য ইসরায়েলে বম্বিং হচ্ছে, কিন্তু ইসরায়েল কিছু করতে পারতেছে না। যেই ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছিল এবং যে কোনো মিলিটারি সরঞ্জাম দেওয়ার জন্য বসেছিল, তারা আজকে এটাতে সাপোর্ট দিচ্ছে না। কারণ তারা মনে করতেছে এই যে আরো পরিমাণে আমরা যখন আরো এই ইসরায়েলকে সাপোর্ট দিব, ইসরায়েল আরো যেই কাজগুলা করবে, আরো যে অমানবিক আচরণগুলা করবে, এবং সেইটার যে ন্যারেটিভে গ্লোবালি আমেরিকার যে পজিশনটা, আমেরিকা যে কর্নার হয়ে যাচ্ছে, আমেরিকাকে যে মানুষ আর গুরুত্ব দিচ্ছে না, আমেরিকার যে আস্তে আস্তে ডমিনেন্স কমতেছে, সেইখানে ইসরায়েল একটা বার্ডেন। একদিকে তো হচ্ছে কি যে ইসরায়েলের জন্য আমেরিকাকে আরো বেশি টাকা দেওয়া লাগবে, আরো বেশি টাকা দেওয়া লাগবে। আমি ইসরায়েলকে টাকা দিয়ে যাচ্ছি যেন ইসরায়েল তার নিজেকে আরো গ্রেটার ইসরায়েল তৈরি করতে পারে, একটা ইকোনমিক বার্ডেন। আরেকটা হচ্ছে ন্যারেটিভের বার্ডেন।
আমরা সারা পৃথিবীর মানুষ একটা বড় অংশ এই যে কন্টিনিউয়াসলি লং মার্চ করতেছে, পুশ করতেছে প্যালেস্টাইন ইস্যুটা, এটা আমেরিকাকে এফেক্ট করে, এটা আমেরিকান মিডিয়াতে এফেক্ট করে। প্রচুর পরিমাণে আমেরিকান কি বলবো উগ্রপন্থীও এখন আস্তে আস্তে প্রো প্যালেস্টিনিয়ান হয়ে গেছে, এবং আমরা দেখছি গত 10 বছরে। অর্থাৎ এই ন্যারেটিভের মানে স্রোতের বিপরীতে, মানুষের জনমতের বিপরীতে গিয়ে ইসরায়েলের পক্ষে সাপোর্ট করে আমেরিকার জন্য বোথ ইকোনমিক্যালি এবং ন্যারেটিভ ওয়াইজ, পিআর ওয়াইজ ইট ইজ বিকামিং এক্সপেন্সিভ। দ্যাট ইজ আ সিগনিফিকেন্ট রিজন যে কেন, অর্থাৎ গাজাবাসীর যে শহীদ হওয়া এইটা পণ্ডশ্রম না, এটা সূরা বুরুজের ওই ঘটনার মতো, এটার একটা বিশাল এফেক্ট আছে যেটা গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারকে এটা আসলে নাড়া দিচ্ছে, খুব বড়ভাবে নাড়া দিচ্ছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে দুইটা পাওয়ারের কি বলবো টেনশন, দুইটা পাওয়ারের টেনশন। একটা পাওয়ার হচ্ছে কি তার নিজের গ্রুপ MAGA, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, সে বলছে যে আমেরিকা ফার্স্ট, ইসরায়েল ফার্স্ট না, আমেরিকার অর্থনীতি ফার্স্ট, ইসরায়েলের অর্থনীতি ফার্স্ট না। অর্থাৎ আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের টোটাল নির্বাচনী ক্যাম্পেইনের মূল কথাই ছিল এইটা। সো তাকে এই কারণে অনেকে সাপোর্ট দিছে যে তুমি আরো যুদ্ধে জড়াবা না, তুমি আরো আমাদের দেশের মিলিটারি গিয়ে ইরাকে যুদ্ধ করবে, মারা যাবে, এগুলো হবে না, তুমি আরো যুদ্ধ শুরু করবা না। এটা ছিল তার একটা বড় বেজ। এটাকে বলা হচ্ছে MAGA, MAGA। এই গ্রুপটা এই যুদ্ধ একদমই চায় না, আর কোনো যুদ্ধই চায় না। ইনফ্যাক্ট আরেকটা গ্রুপ হচ্ছে গিয়ে যে যারা কংগ্রেসম্যান, এই কংগ্রেসম্যানরা হইল গিয়ে কতগুলো প্রত্যেকটা যাদেরকে জিউইশ লবি এই প্যাক কিনে বসাইছে, একেবারে ওদের পকেটের পয়সা দিয়ে কংগ্রেসম্যানরা তাদের পুরো পলিটিক্যাল ক্যাম্পেইন চালাইছে। এরা হচ্ছে গিয়ে যে ইসরায়েলের যে কোনো যুদ্ধে তারা জড়াইতে চায়, এবং এদের ফান্ডিং পুরোটাই আসে এই প্যাক থেকে আর মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে। সো প্রত্যেকটা কংগ্রেসম্যান যুদ্ধে চায়। সো আজকে যদি বাইডেনের মতো কোনো প্রেসিডেন্ট থাকতো, সম্ভাবনা খুবই বেশি যে ডে 1 থেকে তারা ইরানের সাথে যুদ্ধে জড়াইতো। যদি বাইডেনের মতো কোনো প্রেসিডেন্ট থাকতো, কামালা হ্যারিসের মতো কোনো প্রেসিডেন্ট থাকতো, সম্ভাবনা খুব বেশি অলরেডি আমেরিকান ট্রুপস ইরানে থাকতো এবং মানে একদম সরাসরি যুদ্ধে যাইতো। সিচুয়েশনটা এরকম হইতো না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে আসে, তখন তার কিন্তু ওই যুদ্ধতে সে বড় যুদ্ধতে সে যাবে কি যাবে না, তখন তার ক্যাম্পেইনের বিপরীতে তাকে যাইতে হবে। সো দ্যাট ইজ আ টেনশন, যেটার জন্য সে এখনো যাচ্ছে না, সামনে কি হবে বলা যাচ্ছে না। 3 নম্বর যেটা খুব বড় একটা রিজন, যেটা মানে আরো অনেক পলিটিক্যাল ডিসকাশনে এটা চলে আসবে, যেটা হলো একটা সময় ছিল 1990 সালে যখন আমেরিকার ইকোনমি অনেক বেশি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা আমেরিকার মূল ইকোনমির একটা বড় অংশ আসতে হচ্ছে গিয়ে যুদ্ধ আর অস্ত্র বিক্রি করে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাইতেছি যে এইখানে অনেক আরো বড় একটা পাওয়ার ফ্যাক্টর চলে আসছে হচ্ছে গিয়ে টেক কোম্পানিজ, গুগল, ফেসবুক, এনভিডিয়া, এই যে কোম্পানি, টেসলা, এই কোম্পানিগুলোকে আমেরিকা অনেক বেশি এখন আরো বেশি পাওয়ারফুল মনে করে তাদের ইকোনমির জন্য এবং ফিউচারের জন্য। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ডেফিনেটলি এখনো খুবই পাওয়ারফুল একটা ব্লক বা লবি, বাট তার থেকে আরো বড় একটা লবি হয়ে গেছে হচ্ছে কি এনভিডিয়া। আমরা যে রিসেন্ট মিডল ইস্টের কান্ট্রিগুলোতে ভিজিট দেখে আমরা দেখবো যে যত না বেশি আসলে মিলিটারি ইনভেস্টমেন্টের কথা হয়েছে, তার থেকে বেশি টেক ইনভেস্টমেন্ট নিয়ে আপনি দেখবেন নাড়াচাড়া হয়েছে। সৌদি গভর্নমেন্ট বা কাতার গভর্নমেন্ট অনেক বেশি, দুবাই গভর্নমেন্ট অনেক বেশি ইনভেস্ট করছে কিন্তু এনভিডিয়ার মতো কোম্পানিগুলোতে। এই যে টেক কোম্পানিগুলা, এরা কিন্তু যুদ্ধ চায় না, এরা যেটা চায় সেটা হচ্ছে স্টেবিলিটি। এরা স্টেবল মার্কেট চায়, স্টেবল ইকোনমি চায়, যেখানে তারা পেনিট্রেট করবে। আমেরিকার আগে ফরেন পলিসিতে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেখানে কন্টিনিউয়াসলি যুদ্ধ চাইতো, এখন তার থেকে বড় একটা ব্লক তৈরি হয়ে গেছে যারা আসলে যুদ্ধ চায় না। সো এইখানেও কিন্তু এই একটা টেনশন আছে। 4 নম্বর যেটা একটা আরো অনেক বড় একটা টেনশন আছে, যেটা আমার কাছে খুব খারাপ লাগে, যে অনেক মানে কি বলবো মানে মুসলমানরা এখন এটা কেন কল্পনাই করতে পারে না, সেটা হইলো 1990 সালে বা 2000 সালে আমেরিকার যে গ্লোবাল ডমিনেন্স ছিল, আমরা যে ইউনিপোলার ওয়ার্ল্ডে ছিলাম, মানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর একটা রাষ্ট্র ছিল এবং তার ইকোনমিক এবং মিলিটারি পাওয়ারের সামনে অন্য কোনো পাওয়ারের আসলে তেমন কোনো মানে অবস্থাই ছিল না। সেই জিনিসটা বদলায়ে গেছে এবং এটা মুসলমানদের অনেক বড় একটা অপরচুনিটি ইউনাইটেড হওয়ার এবং নিজেদেরকে একটা স্ট্রং মাল্টিপোলার ওয়ার্ল্ডে নিজেদেরকে একটা পাওয়ারফুল হিসেবে তৈরি করার। চায়নার যে উত্থান, এটা কোনো রকম ভাবেই আমেরিকা এবং ইসরায়েলের প্ল্যানের মধ্যে ছিল না, এবং চায়নার উত্থান পৃথিবীকে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড করে ফেলছে। অর্থাৎ এখন আর পৃথিবীর ক্ষমতা ওই একটা উৎসের উপরে ডিপেন্ড করে না। আমরা যদি ইভেন রিসেন্ট ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্টের মধ্যে দেখি যে কিভাবে চায়না এটাতে ইনভলভ হইলো এবং চায়না পাকিস্তান মিলে কিভাবে ইন্ডিয়াকে কি অবস্থাটা দাঁড়া করাইলো, আমরা যেটা বুঝতে পারি সেটা হইলো চায়না, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের এই যে বলয়, এই বলয়ের মধ্যে প্র্যাকটিক্যালি আমেরিকা আগের মতো আর ডমিনেট করতে পারতেছে না। জাস্ট গতকালকে 18 তারিখে, এই আপনারা 18 বা 19 তারিখে আপনারা দেখবেন একটা
ডিসকাশন 18-19 জুন, আমি জানি না আপনারা কবে ভিডিওটা দেখবেন, এই জন্য আমি বললাম 18-19 জুন মোদির সাথে ট্রাম্পের একটা ফোন আলাপ হয় এবং এই ফোন আলাপ নিয়ে ইন্ডিয়া এবং আমেরিকা অফিসিয়ালি আবার বিবৃতি দেয় যে কি কথা হয়েছে। ওই ফোন আলাপে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ট্রাম্প বলতেছিল মোদিকে যে দেখো তোমাদের পাকিস্তান এবং ইন্ডিয়ার কনফ্লিক্ট আমি ডোনাল্ড ট্রাম্প সমাধান করে দিছি। তখন ভারতের প্রধানমন্ত্রী মোদি খুব জোর গলায় বলেন যে না, আপনি আসলে এখানে কিছুই করেন, এটা আমরা আমাদের নিজেদের ইন্টারনাল অ্যাফেয়ার্স আমরা নিজেরা কিভাবে করবো সেটা আমরা দেখবো, এখানে আপনি এই সমস্যা ইন্ডিয়া এবং পাকিস্তানের কনফ্লিক্ট আপনি সমাধান করছেন, ব্যাপারটা এরকম না। ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট আমেরিকা ইজ বিকামিং লেস রেলেভেন্ট কম্পেয়ার টু 20 বছর 30 বছর 40 বছর আগে তারা যতটুকু ছিল। আমেরিকার বোথ ইকোনমি এবং মিলিটারি মাইটকে পৃথিবীর অন্যান্য গুরুত্বপূর্ণ দেশগুলো আগে যতটুকু পাত্তা দিত এখন তার থেকে কম পাত্তা দেয়। এখন আমেরিকা ডেফিনেটলি রেলেভেন্ট, বাট আগের মতো রেলেভেন্স নাই। যে আমরা ইউক্রেনের যুদ্ধের দিকে তাকাই, ইউক্রেনে যা করতে চাইছিল আমেরিকা তা ক্লিয়ারলি করতে পারে নাই, বরং আমেরিকা ভাবছিল রাশিয়া ক্রিপল করবে, রাশিয়া ক্রিপল করে নাই, রাশিয়া আরো স্ট্রং হয়েছে। আমেরিকা ভাবছিল যে তাইওয়ান ইস্যুতে সে চায়নাকে প্রেশার দিয়ে কিছু করতে পারবে, কিছুই করতে পারতেছে না। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার যখন তাইওয়ান এবং চায়না একসাথে হয়ে যায়। এটা হয়তো 5 বছর লাগতে পারে, 10 বছর, বাট এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে তাইওয়ানকে নিয়ে আমেরিকা যুদ্ধে জড়ায় চায়নার সাথে কিছুই করতে পারবে না। সো উই কুড ক্লিয়ারলি সি দ্যাট আমেরিকার যে ডমিনেন্স, সেই ডমিনেন্স আস্তে আস্তে কমতেছে এবং আমেরিকার যে ইন্টারনাল টেনশন, ইন্টারনাল যে প্রেশার, সেই ইন্টারনাল প্রেশার বাড়তেছে। আমরা যদি রিসেন্টলি আমেরিকার এলএতে যদি আমরা আইসের সাথে তাদের যে সাধারণ মানুষদের কনফ্লিক্ট দেখি, আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে আমেরিকা আস্তে আস্তে একটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছে। মাত্র 100 বছর আগে আমরা যদি World War I আগে দেখি, ইউরোপ ওয়াজ পৃথিবীর ক্ষমতার একটা সেন্টার, কিন্তু যখন মাত্র 2টা বিশ্বযুদ্ধের পরে 30 বছরের মধ্যে আমরা দেখতে পাইছি ইউরোপ আস্তে আস্তে কম্পারেটিভলি অনেক দুর্বল হয়ে গেছে এবং আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। একইভাবে আমেরিকাকে আমরা এখন দেখতেছি যে আমেরিকা আস্তে আস্তে দুর্বল হইতেছে এবং আস্তে আস্তে আমেরিকাতে সিভিল ওয়ারের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সম্ভাবনা খুবই বেশি যে উইদিন নেক্সট 20 years আমেরিকা উইল বিকাম ইউরোপ। ইউরোপের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখবো নেটো আস্তে আস্তে খুবই দুর্বল হয়ে গেছে এবং নেটোর যে সবচেয়ে পাওয়ারফুল আর্মি সেটা হয়ে গেছে আবার টার্কি, এবং টার্কির সাথে নেটোর অনেক পার্থক্য আছে তাদের ফরেন পলিসিতে। অনেক ব্যাপারে নেটো এবং টার্কি, যদিও টার্কি নেটোর মেম্বার, বাট নেটোর মূল ক্ষমতা যখন একটা বড় অংশ যখন টার্কির ফরেন পলিসি আস্তে আস্তে নেটোর ফরেন পলিসিকে ডিকটেট করতেছে। সো এই জন্য নেটো চাইলেও ইসরায়েলকে সাপোর্ট করতে পারতেছে না যেভাবে তারা সাপোর্ট করতে চায়, এবং নেটোর ক্ষমতা আস্তে আস্তে গত 20-30 বছরে অনেক কমে গেছে। সো এই অনেকগুলো কারণে আমেরিকা এখন এই যে ইরানের সাথে একটা যুদ্ধ শুরু করবে, অবশ্যই ইরান আমেরিকার সরাসরি যুদ্ধে অনেক ক্ষতি করতে পারবে না, কিন্তু এটা একটা এন্ডলেস ওয়ার হইতে পারে। এখানে আমেরিকার প্রচুর ট্রিলিয়ন্স অফ ডলার যাবে, আবার আমেরিকার একটা ন্যারেটিভের প্রবলেম হবে, তারা আবার ইসরায়েলকে সাপোর্ট করবে, আমেরিকা আবার ওই একই চক্করে পড়বে, যেটার জন্য আমেরিকা এখন পর্যন্ত ইসরায়েলকে সাপোর্ট করতে চাচ্ছে না। আমাদের মুসলমানদের একটা অনেক বড় প্রবলেম যে আমরা ইসলামের শত্রুদেরকে আমরা ঐক্যবদ্ধ মনে করি, এবং কোরআনে পার্টিকুলারলি এই কথাটা বলা হয়েছে যে আমরা যে মনে করি যে তারা অনেক বেশি ঐক্যবদ্ধ, তারা আসলে ঐক্যবদ্ধ না, বরং তাদের অন্তরগুলো ডিভাইডেড। এটা কোরআনের আয়াত যে তোমরা মনে করো তারা ঐক্যবদ্ধ, তারা ঐক্যবদ্ধ না। এবং আপনি দেখেন আজকে 1980 সালে 1990 সালে আমরা দেখতাম সব অ্যাটাক ইসরায়েল আমেরিকা নেটো একসাথে করতেছে। আজকে তাকাই দেখেন তাদের দিকে। আজকে আপনি শুধুমাত্র ফ্রান্সের প্রেসিডেন্ট, আজকে আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর আপনি নেতানিয়াহুর কথা শুনেন, আপনি ক্লিয়ারলি দেখবেন তিনজন তিন দিকে, তিনজনের মধ্যে মিল নাই। এক্স্যাক্টলি কোরআনের আয়াত এখানে সত্যি, কোরআনের আয়াত সবসময় সত্যি। যে ট্রাম্প বলতেছে যে ইউক্রেনের যুদ্ধ এখনো কেন হচ্ছে, ফ্রান্স বলতেছে যে আমাদের এখনো আরো ইউক্রেনকে সাপোর্ট করা উচিত, এই কেন রাশিয়া এটা করবে। ট্রাম্প বলতেছে যে G7 এটা G8 নেশন হওয়া উচিত, এখানে রাশিয়াকে রাখা উচিত ছিল। আবার নেতানিয়াহু বলতেছে যে না, আমি এখন ইরানকে অ্যাটাক করব। ট্রাম্প বলতেছে আমি নেতানিয়াহুকে বলছিলাম যে তোমার এখন অ্যাটাক করার সময় না, আমাদের ওদের সাথে এখন ডিল করতে হবে। ইউ ক্যান ক্লিয়ারলি সি দে আর ডিভাইডেড। কিন্তু কারা এখন ডিভাইডেড না? আপনি পাকিস্তান দেখেন, টার্কি দেখেন, আপনি সৌদি আরব দেখেন, আপনি ইরান দেখেন, ইরানের সাথে চায়নাকে দেখেন, আপনি রাশিয়াকে দেখেন। হ্যাঁ, সবাই হয়তো সরাসরি ইরানের সাথে যুদ্ধে আসতে পারতেছে না, কিন্তু সবাই ইরানকে সাপোর্ট করতেছে এবং সবাই একমত যে ইরান যেটা করতেছে সেটা ইরানের করার রাইট আছে, মানে ইরানের ইসরায়েলকে অ্যাটাক করার রাইট আছে। সো আমাদের মুসলমানদের এই জায়গাটায় অনেক ক্ষেত্রে হীনমন্যতায় আমরা থাকি, যে আমরা মনে করি যে না, মুসলমানরা সবসময় ডিভাইডেড আর ইসলামের শত্রুরা সবসময় ইউনাইটেড। বাট আসলে অনেক ক্ষেত্রে সময়ের পরিবর্তনের সাথে আমরা দেখতেছি আসলে উল্টা। মুসলমানদের নিজেদের আত্মসমালোচনার দরকার আছে, বাট আত্মসমালোচনা করতে গিয়ে যদি আমরা নিজেদেরকে এত ইনফিরিয়র মনে করি যে আমরা আমাদের অপোনেন্টকে সবসময় সুপিরিয়র মনে করি আর নিজেদেরকে সবসময় উইক মনে করি, এটা তো একটা কি বলবো মনস্তাত্ত্বিক পরাজয়, যে পরাজয়
আমাদের জন্য পর্যায় থেকে আমাদেরকে উঠে আসতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি আমেরিকা হ্যাজ বিকাম কমফোর্টেবল উইথ দ্য আইডিয়া, আমেরিকা মেনে নিতে পারতেছে বা এখন যে হ্যাঁ ইসরায়েল আসলে একটা বার্ডেন, ইসরায়েল একটা বোঝা, ইসরায়েলকে ডিফেন্ড করা একটা বোঝা, ইসরায়েল তার নিজেরই ডিফেন্ড করুক। ট্রাম্প সরাসরি বলছে, ট্রাম্প চাইতেছিল ইরানের সাথে নেগোশিয়েট করতে, কিন্তু নেতানিয়াহু চাইতেছিল অ্যাটাক করতে। ইনফ্যাক্ট নেতানিয়াহু গত 30 বছর ধরে ইরানকে অ্যাটাক করতে যাচ্ছে নানা রকম অজুহাত দিয়ে। আজকে যখন নেতানিয়াহু অ্যাটাক করতেছে তখন আমরা আসলে কি দেখতেছি? নেতানিয়াহুকে সাপোর্ট করার কেউ নাই। গ্লোবালি আমরা যেটা বুঝতে পারি সেটা হইল যে গ্লোবালি মেজর যে পাওয়ার ফ্যাক্টরগুলো, সেই পাওয়ার ফ্যাক্টরগুলা কমফোর্টেবল হয়ে গেছে এই আইডিয়াতে যে ইসরায়েলের এই কারেন্ট রেজিম, কারেন্ট গভর্নমেন্টের পরিবর্তন হোক, এবং একটা খুবই ভালো সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে আমরা দেখব যে যদি ইরানের এরকম অ্যাটাক তেল আভিভের উপরে কন্টিনিউ করে, দের ইজ আ ভেরি গুড চান্স যে উইদিন নেক্সট 6 months to 1 year আমরা দেখব যে ইসরায়েলের কারেন্ট রেজিমের পতন হবে এবং ইসরায়েলের নতুন একটা রেজিম আসবে, যে রেজিম উইল বি কি বলবো, এত বেশি অ্যান্টি প্যালেস্টিনিয়ান হবে না, এত বেশি যুদ্ধ প্রবণতা এত বেশি বাড়বে না। সো ইসরায়েলের যে কারেন্ট রেজিম, এই রেজিমকে আমেরিকা এখন আর পছন্দ করে না, স্পেশালি ডোনাল্ড ট্রাম্প অ্যাবসলিউটলি পছন্দ করে না। আমি আমার এই গত 3 সপ্তাহ আগের ভিডিওতে আমি বলছি যে ইসরায়েলের সাথে আমেরিকার যে টেনশন, এই টেনশনটা তৈরি হওয়ার পিছনে আরেকটা বড় কারণ হলো আরবদের যে লবিং, চায়না বা রাশিয়ার যে লবিং, সেই লবিং হোয়াইট হাউসে এখন অনেক বেশি পাওয়ারফুল। একটা সময় ছিল এই প্যাক যা বলতো তাই হইতো, এখন আর এই প্যাকের ক্ষমতা আস্তে আস্তে কমতেছে। এই প্যাক ইজ নট দ্য অনলি লবি দ্যাট ইজ কন্ট্রোলিং হোয়াইট হাউস। আস্তে আস্তে অন্যান্য লবিগুলো আস্তে আস্তে পাওয়ারফুল হচ্ছে। সো পুরা পৃথিবীতে এই জন্য একটা মোটামুটি গ্লোবাল যারা ডিপ স্টেটের ওন করে, যারা আসলে দেশ চালায়, পলিসি কন্ট্রোল করে, বিট ব্ল্যাক রক, বিট আপনার দ্য বিগ টেক কোম্পানিজ, বিট চায়না, বিট রাশিয়া, বিট এইখানে আরব কান্ট্রিগুলোর যে কালেকটিভ যে ইন্টেলিজেন্স, আমি আরব কান্ট্রি বলতে আমি এখানে মিডল ইস্টের মধ্যে আমি এখানে কাতার, সৌদি আরব, টার্কি, পাকিস্তান, এদের মধ্যে এখন যে একটা কোলাবোরেশন হচ্ছে, সেই কোলাবোরেশন, ইন্টেলিজেন্সের কোলাবোরেশন নিয়ে তো কোনো সন্দেহ নাই। সো দে অল সর্ট অফ এগ্রি যে হ্যাঁ ইরানের এই রেজিমকে পরিবর্তন করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম ইসরায়েলের রেজিমকে পরিবর্তন করতে হবে। দ্যাট ইজ ওয়াই বর্তমানে যে যুদ্ধটা আমরা দেখতেছি ইরান এবং ইসরায়েলের মধ্যে, এই যুদ্ধটা সম্ভাবনা বেশি যে আরো অনেক বেশি স্প্রেড করবে না। সবাই তাদেরকে আর্ম সাপোর্ট দিচ্ছে, ট্রুপ সাপোর্ট দিচ্ছে, জাস্ট দুই দিকের ক্ষমতাকে, সবাই তাদের ক্ষমতা এবং দাপট দেখা যাচ্ছে। বাট সরাসরি কনফ্লিক্টে ইরান এবং ইসরায়েল ছাড়া আসলে কেউই যাচ্ছে না, এবং এই কনফ্লিক্টের ইভেনচুয়াল এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটার ফিনিশিংটা ওই জায়গাতেই হবে যেখানে ইরানের বর্তমান সরকার পতন হবে এবং ইসরায়েলের বর্তমান সরকারের পতন হবে। এবং ইসরায়েলের বর্তমান সরকারের পতন হওয়াটা অবশ্যই মুসলমানদের জন্য খুবই খুবই ভালো একটা ব্যাপার। ইরানের গভর্নমেন্টের ব্যাপারে জাস্ট অ্যাটলিস্ট 2টা পয়েন্ট বলা, যে কেন ইরানের গভর্নমেন্টকে এই ইভেন মিডল ইস্টের রেজিমের বা গ্লোবালি যারা ডিপ স্টেটের মালিক তারা কেন পছন্দ করে না। ইটস বিকজ কেউ এখন এই পৃথিবীতে আরো যুদ্ধ চাচ্ছে না, এবং ইরান কন্টিনিউয়াসলি গত 30 বছর ধরে বিভিন্ন রকম প্রক্সি ওয়ার চালাই যাচ্ছে। এবং ইরানের ভিতরে যে এত বেশি পরিমাণে বিভিন্ন ইন্টেলিজেন্সের আনাগোনের কারণ হচ্ছে গিয়ে ইরান নিজেই প্রচুর পরিমাণে মার্সেনারি গ্রুপ চালাইছে। আমি যদি হুতিদের কথা বলি, আমি যদি হিজবুল্লাহর কথা বলি, সো এই জায়গাটা থেকে ইরান নিজেই একটা কি বলবো, মানে মার্সেনারি গ্রুপের একটা মানে বিরাট একটা হাব হয়ে গেছে। সো এই হাব, এইখানকার যারা অন্যান্য যারা অ্যাক্টর, তারা কেউ আর এইটাকে সাস্টেইন করতে চায় না। এবং ইরানের গভর্নমেন্ট কিন্তু ইরানের জনগণের কাছে অনেক বেশি অজনপ্রিয়। এটা আমরা অনেক সময় বাইরে থেকে বুঝি না। যেমন আমি রিসেন্টলি সৌদি আরবে আমি গেছিলাম এবং আমি দেখলাম, আমি অনেকজন ইয়েমেনিকে জিজ্ঞেস করছি আমি যে হুতিরা কি আসলে সমস্যা না হুতিরা সমাধান? সবাই বলছে হুতিরা খারাপ। সাধারণ ইয়েমেনিরা মনে করে হুতিরা ভালো না। এবং আপনি যদি হুতিদের ইতিহাস দেখেন, আপনি দেখবেন যে হুতিরা মানে দস্যুর মতো, তারা ভালো লোক না। হ্যাঁ, হুতিরা যখন প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ায় এবং ইসরায়েলকে অ্যাটাক করে, আমাদের ভালো লাগে। বাট আপনি যদি হুতিদের ইতিহাস দেখেন, আপনি দেখবেন যে হুতিদেরকে সাপোর্ট করা সম্ভব না। স্পেশালি হুতিরা তাদের দেশে ইয়েমেনি মানুষদের, সাধারণ মানুষদের সাথে যা করছে। এবং হুতিরা ফান্ডামেন্টালি একটা মার্সেনারি গ্রুপের মতো, তারা যার কাছ থেকে টাকা পায় তার পক্ষে কাজ করে। যখন তারা ইরান বা সৌদি আরবের কাছ থেকে টাকা পায়, তখন তারা তাদের ফরেন পলিসি অনুযায়ী কাজ করে। বাট ইন রিয়ালিটি দে আর নট আ স্টেবল গ্রুপ যাদেরকে তাদের দেশের মানুষ পছন্দ করে। একইভাবে ইরানের মানুষ ইরানি এই গভর্নমেন্টকে পছন্দ করে না। ইভেন অনেক ধার্মিক ব্লকও ইরানের কারেন্ট রেজিমকে পছন্দ করে না। হ্যাঁ, আমরা মুসলমান হিসেবে আমরা ডেফিনেটলি ইসরায়েলের বিরুদ্ধে যে কেউ দাঁড়াক, তার আকীদা যত ভুলই থাকুক না কেন, ইসরায়েলের বিরুদ্ধে যেই দাঁড়াবে আমরা মুসলমান হিসেবে তার পক্ষে দাঁড়াবো, এটাই আমাদের জন্য স্বাভাবিক।
এটা আমাদের জন্য স্বাভাবিক, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে আমরা ভুলে যাব যে ইরানের গত 30 বছরের ইতিহাস কি ছিল। সো ইরানের যেটা রেজিম চেঞ্জ হবে, সেই রেজিম চেঞ্জ হওয়াটা যে মুসলমানদের জন্য খারাপ সেটা না। আমরা চাই যে ইরানের সাধারণ মুসলমানরা, সাধারণ মানুষরা খুব বেশি ক্ষয়ক্ষতি না হোক। এবং এখানে আরও একটা জিনিস বলে রাখা ভালো যে গ্লোবাল স্টেটরা কেন এই জিনিসটাকে মনে করতেছে ইটস আ কন্ট্রোলড টেনশন, কন্ট্রোলড কনফ্লিক্ট। এটা একটা আনকন্ট্রোলড কনফ্লিক্ট না, এটা কন্ট্রোলড কনফ্লিক্ট। কেন? কারণ ডিপ স্টেটরা সবাই তাদের নিজেদের জায়গাকে স্টেবল রাখতেছে। কন্ট্রোল কনফ্লিক্টের একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে সিরিয়া। যে সিরিয়াতে যখন জোলানির বাহিনী, বর্তমান যারা সরকার প্রধান, তারা যখন বাশার আসাদকে অ্যাটাক করতে চাইলো, আমরা দেখলাম ওইখানে কোনো রকম কোনো যুদ্ধ সংঘাত হইল না, ওইখানে রাশিয়া ঢুকলো না, ওইখানে ইরান ঢুকলো না। অর্থাৎ এখানে যারা ডিপ স্টেটে যারা ছিল, যারা পাওয়ার ফ্যাক্টর, তারা সবাই আগে থেকেই জিনিসটা জানতো যে এটা এইভাবে হবে, এবং তারা সবাই এটাতে কমফোর্টেবল ছিল যে বাশার আল আসাদের এখানে পতন হবে। দ্যাট ইজ ওয়াই সিরিয়াতে যেখানে আরেকটা গৃহযুদ্ধ শুরু হওয়ার কথা, যখন জোলানির বাহিনী সীমান্ত থেকে এসে দামাস্কাসে ঢোকার চেষ্টা করতেছে, তখন আমরা দেখলাম যে না, তারা সবাই উপর থেকে জানতো যে না, দিস ইজ টাইম যখন বাশার আসাদের পতন হবে। অর্থাৎ এটা একটা কন্ট্রোলড কনফ্লিক্ট। এটা হচ্ছে কন্ট্রোল কনফ্লিক্টের সিরিয়াতে যেটা হচ্ছে একটা বড় ঘটনা। এবং অবশ্যই এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সিরিয়ার যে বর্তমান সরকার প্রধান, এদের মূল চালিকা শক্তি হচ্ছে গিয়ে টার্কি, সৌদি আরব এবং কাতার। এদের মূল চালিকা শক্তি ইসরায়েল না, এদের মূল চালিকা শক্তি আমেরিকা না। কারণ আপনি যদি সিম্পলি দেখেন যে এদের জোলানি আসার পরে জোলানি কার সাথে সবচেয়ে বেশি ইন্টারাক্ট করছে, দ্যাট ইজ টার্কি, দ্যাট ইজ সৌদি আরব। ইভেন জোলানি গিয়ে রাশিয়ার সাথে মিট করছে। অর্থাৎ জোলানির সাথে কিন্তু যদি ইসরায়েলের সম্পর্কে এত ভালো হইতো, তাহলে জোলানি ইসরায়েলের সাথে সরাসরি অনেক বেশি মিটিংয়ে যাইতো, এবং জোলানি সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করত। কিন্তু আমরা সিরিয়াকে দেখতেছি যে তার একটা নিউট্রাল অবস্থান আছে ইসরায়েল এবং ইরানের মধ্যে। যদিও সিরিয়ার সাথে গত 20 বছরে সিরিয়ার সাধারণ মানুষ ইরানের দ্বারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, সিরিয়া কিন্তু ইরানকে আক্রমণ করতেছে না ইসরায়েলকে সাথে নিয়ে, উইচ ইন্ডিকেটস যে সিরিয়া একদিকে ডেফিনেটলি সে ইরানকে সমর্থন করবে না, কারণ ইরানের সাথে তার গত 10 বছরে যা হয়েছে, তারপরে তার সমর্থন করার কোনো উপায় নাই। অ্যাট দ্য সেম টাইম সিরিয়া কিন্তু ইসরায়েলকে সরাসরি সমর্থন করতেছে না, which indicates again that Syria is more inclined towards টার্কি, সৌদি আরব এবং কাতার, এই দেশগুলোর সাথে। আপনি খেয়াল করেন সৌদি আরব যেখানে এত বিশাল পরিমাণে আর্মস আমেরিকা থেকে কিনছে, এবং সৌদি আরব যেখানে যারে ইরান এবং আমেরিকা একটা এগেনস্টে আছে, সেইখানে গত 30 বছরে সৌদি আরব কিভাবে এই সময় তাদের একটা ফ্লাইনাস কিভাবে ইরানে ল্যান্ড করাইলো, জাস্ট আপনার সম্ভবত 17 বা 18 জুন। একদিকে যেমন এটা ভালো যে সৌদি আরব এবং ইরানের মধ্যে টেনশন কমতেছে, কারণ আমরা চাই যে মুসলিম দেশগুলোর মধ্যে টেনশন কমুক, বাট এট দ্য সেম টাইম এই সময়ে, অর্থাৎ সৌদি আরব যদি 100তে 100 না জানতো যে তাদের ফ্লাইটের উপরে আমেরিকার কোনো হামলা হবে না, এই গ্যারান্টি তারা পাইছে বলেই তারা এই ফ্লাইটটা পাঠাইছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইটস আ কন্ট্রোলড টেনশন, ইটস আ কন্ট্রোলড কনফ্লিক্ট। ইরাকের সাথে যে যুদ্ধটা হয়েছিল সেটা কোনো কন্ট্রোল কনফ্লিক্ট ছিল না। ভিয়েতনামের সাথে যে কনফ্লিক্টটা ছিল, আফগানিস্তানের সাথে যে কনফ্লিক্টটা ছিল, এটা কোনো কন্ট্রোলড কনফ্লিক্ট ছিল না, ওটা ছিল ফুল ফ্লেজ ওয়ার। বাট ইরানের সাথে এখন ইসরায়েলের যে টেনশন, সেই টেনশনটা একটা কন্ট্রোলড কনফ্লিক্ট, কন্ট্রোল বাই দ্য ডিপ স্টেটস। তারা এখানে ঢুকতেছে না। ইরান ইসরায়েলকে উইক করতেছে, ইসরায়েল ইরানকে স্ট্র্যাটেজিক কিলিং করতেছে। ইভেনচুয়ালি যদি ডিপ স্টেট এখানে ইনভলভ না হয়, ডেফিনেটলি ইসরায়েলের মারাত্মক ক্ষতি হবে, এবং ইসরায়েল বাধ্য হবে গাজাবাসীর প্রতি সদয় হইতে, প্যালেস্টাইনের সাথে সদয় হইতে, এবং তাদের রেজিম চেঞ্জ করতে। একই সাথে সম্ভাবনা বেশি যে ইরানেরও হয়তো বা রেজিম চেঞ্জ হবে, এবং এটার যে নেট রেজাল্ট আল্লাহ ভালো জানে। অবশ্যই আমার যে অ্যাজাম্পশন, সেটা অ্যাজাম্পশন ভুল হইতে পারে। আমার স্টাডি বা পড়াশোনা বা আমার নাড়াচাড়া, আমি যেই অ্যাঙ্গেলে জিনিসটাকে চিন্তা করছি সেই অ্যাঙ্গেলটা ভুল হইতে পারে। বাট আই ডিপলি বিলিভ দ্যাট এটার যে নেট কনক্লুশন, সেই নেট কনক্লুশন ইনশাল্লাহ মুসলমানদের জন্য ভালো হবে, এবং মুসলমানদের জন্য এখন ইউনাইটেড হওয়ার, মুসলমানদের জন্য এখন নিজেদেরকে ওয়েস্টার্ন ইডিওলজি থেকে নিজেদেরকে ফ্রি করার, এবং নিজেদেরকে টেকনোলজি, এডুকেশন, সায়েন্স সবকিছু দিয়ে নিজেদের দেশগুলোকে গড়ে তোলার জন্য মুসলমানদের জন্য এটা হচ্ছে গিয়ে একটা অনেক বড় অপরচুনিটি। খোমেনির একটা অসাধারণ কথা, খোমেনি বসে আছেন, ওর কাছে একটা ছোট্ট একটা বাচ্চা আসছে, বয়স হবে 8-9 বছর। বাচ্চাটা এসে বলতেছে, আমার জন্য দোয়া করেন যেন আমি শহীদ হইতে পারি। খোমেনি বাচ্চা তার কপালে চুমু দিয়ে বললেন, আমি দোয়া করি যেন তুমি আরো বড় হও, তুমি আরো লম্বা হও। বাচ্চাটা একটু, তুমি আরো লম্বা হও, তুমি আরো পড়াশোনা করো, ঠিক মতো পড়াশোনা করো, তুমি জ্ঞান অর্জন করো, তারপরে তুমি 80 থেকে 90
বছর ইসলামের খেদমত করো, তারপরে তুমি শহীদ হিসেবে মারা যাও। তারপরে উনি আবার বাচ্চাটা কপালে চুমু দিলেন, বাচ্চাটা চলে গেল। বাট আপনি যদি বিষয়টা নিয়ে একটু চিন্তা করেন কিছুক্ষণ, যে উনি যে কথাটা বলছে এত ডিপ একটা কথা, এবং এক্স্যাক্টলি শেখ আল বানী রহিমাহুল্লাহ এই কথাটা বলছিলেন একটা সময় ওনার অন্য বক্তব্যে। সে উনি বলছেন যে সবাই শহীদ হিসেবে মারা যেতে চায়, কিন্তু কেউ শহীদের জীবনটা বাঁচতে চায় না। খোমেনি এই ছোট্ট বাচ্চাটাকে আদর করে গ্রেসফুলি, কনফিডেন্টলি উনি জিনিসটাকে শিখাইলেন যে তুমি শহীদের মতো বাঁচো, তারপরে তুমি শহীদের মতো মারা যায়। আল্লাহ আল্লাহ আয্যা ওয়াজাল আমাদের সবাইকে খুব গভীরভাবে ইসলামকে বোঝার এবং ইসলামের জন্য কাজ করার যে জ্ঞান এবং যে ক্ষমতা, সেটা আল্লাহ আয্যা ওয়াজাল আমাদের সবাইকে দেয়।